আজকে আমাদের ওয়ার্ডপ্রেসে ক্লাস নম্বর 4 4 নম্বর ক্লাস। চলো আমরা ওয়ার্ডপ্রেস আমাদের সাইট যেটা করতেছিলাম ওপেন করি। আমাদের এটা ওপেন করেছি কন্ট্রোল প্যানেল চ্যাম্পের স্টার্টও করা হয়েছে। আমি মোজিলা ফায়ারফক্সে ক্লিক করলাম। দেখলাম লোকাল হোস্ট নিউ ব্যাশ wp/wp admin ইন্টার চাপলাম। আচ্ছা, আমাদের লগইন প্যানেল চলে আসছে। আমাদের অ্যাডমিন ইউজারনেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। লগইনে ক্লিক করে দিলাম। আমাদের দেখো আজকে যে বিষয়গুলো তোমরা আলোচনা করব, ওয়ার্ডপ্রেস সেটিং এর একটা বিষয় ছিল, ওয়ার্ডপ্রেস প্লাগইনটা বাকি ছিল, প্লাগইন সেটিং। তো আমরা প্লাগইন সেটিং দেখব আজকে। আমরা তো থিম সেটিং দেখেছি যে কিভাবে থিম সেট করতে হয় বা থিম ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেসের, সেটা আমরা দেখেছি। আজকে দেখব প্লাগইন সেটিং ও প্লাগইন ইনস্টল। তারপর ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির কাজগুলো আমরা দেখব, যে হাউ টু ক্রিয়েট ক্যাটাগরি, হাউ টু অ্যাড ক্যাটাগরি ক্রিয়েট করার পর কিভাবে এডিট করব, এরপর ক্যাটাগরি ডিলিট করব এবং অ্যারেঞ্জ কিভাবে করব, ঠিক আছে, এগুলো দেখব। তার ওয়ার্ডপ্রেস পোস্ট দেখব আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে কোনো পোস্ট করতে পারি, পোস্ট এডিট করতে পারি, ডিলিট করতে পারি, প্রিভিউ করতে পারি বা পাবলিশ করতে পারি, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখব ওয়ার্ডপ্রেস প্লাগইন। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস প্লাগইনটা কি? Plugin is a software that can be uploaded to expand the functionality of the site. They add service or feature to WordPress blog. Actually একটা হচ্ছে ফাংশনালিটি। ওয়ার্ডপ্রেসের প্লাগইনটা হচ্ছে এক ধরনের ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আমরা একটা ওয়ার্ডপ্রেসের বৈশিষ্ট্য বাড়িয়ে দিতে পারি, ক্ষমতা, একটা ওয়ার্ডপ্রেস সাইটের আমরা ক্ষমতা বাড়িয়ে দিতে পারি, একটা এক্সট্রা পাওয়ার। হ্যাঁ, যেমন মনে করো যে আচ্ছা, আমাদের যে দেখছিলাম, দেখো সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের আমরা প্লাগইন সরাসরি করছি। এখানে প্লাগইন একটা অপশন আছে, এই যে আমরা এখানে যেমন এফএএনসি কে দেখেছিলাম, এফএএনসি কে থিম দেখেছিলাম, থিম আমরা এখানে কাজ করেছিলাম, ঠিক এফএএনসি এর নিচে এখানে আছে প্লাগইনস। তো যেটা বলছিলাম, তোমাদের প্লাগইনটা হচ্ছে একটা ফাংশনালিটি, যে ফাংশনালিটির মাধ্যমে একটা ওয়েবসাইটের ফিচার বা বৈশিষ্ট্য মানে আমরা অ্যাড করতে পারি। তো চলো আমরা দেখি কিভাবে প্লাগইন জিনিসটা কি, মানে থিমের এক একটা পার্ট বা অংশ মনে করো, মানে এই প্লাগইন ব্যবহার করার মাধ্যমে আমরা থিমকে আরো বেশি পাওয়ারফুল করতে পারি, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা ব্যবহার করতে পারি। যা ধরো একটা ফর্মের একটা পার্ট, একটা ফর্ম, আর একটা ফর্ম লগইন ফরম্যাট করতে পারি কার মাধ্যমে? প্লাগইনের মাধ্যমে। একটা দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন ফরম্যাট করতে পারি, এরকম দেখাচ্ছে একটা স্লাইডার অ্যাড করতে পারি, এরকম অনেক কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস অ্যাড করতে পারি আমরা প্লাগইনের মাধ্যমে। বা সোশ্যাল আইকন অ্যাড করবো, আমি একটা প্লাগইনের মাধ্যমে আমি সোশ্যাল আইকন অ্যাড করতে পারি। তো এরকম দেখাচ্ছে স্পেসিফিক একটা ওয়েবসাইটের নির্দিষ্ট পার্ট বা অংশ আমরা প্লাগইনের মাধ্যমে অ্যাড করতে পারি।
এক্সট্রা ফিচার অ্যাড করে দেয়, ঠিক আছে। তারপর চলো এখানে দেখি, আমাদের এখানে ইনস্টল প্লাগইনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই প্লাগইন ইনস্টল করা আছে। এই যে অ্যাকিসমেট অ্যান্টি স্প্যাম, তারপর সিপিও ক্যাম্পেনিয়ন, ঠিক আছে, তারপর হ্যালো ডলি, ক্যালিফ্রমস, মডুলা, স্ট্রং টেস্টিমোনিয়ালস, এই প্লাগইনগুলো ইনস্টল করা আছে এখানে। তো ঠিক আমাদের থেমের মতো প্লাগইন যদি আমি ইনস্টল করতে চাই, এখানে প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ ক্লিক করতে হবে। অ্যাড নিউ ক্লিক করলে আমরা এখানে প্লাগইন দেখতে পাবো, ঠিক আছে। এখানে দেখো আমাদের অনেক প্লাগইন চলে এসেছে, দেখো ক্লাসিক এডিটর, হ্যাঁ, এই যে জেট প্যাক, বিবি প্রেস, সাইট হেলথ, হ্যাঁ, গুটেনবার্গ, এগুলো চলে আসছে। আমি এখানে গিয়ে অ্যাড, এখানে গিয়ে এই যে এখানে এখানে তুমি প্লাগইন লিখে সার্চ করো, তুমি যে প্লাগইন লিখে সার্চ করো, ধরো আমি এখানে লিখলাম স্লাইডার, স্লাইডার লিখে সার্চ করলাম, তাহলে স্লাইডার প্লাগইন চলে আসবে, দেখো এই যে স্মার্ট স্লাইডার, হ্যাঁ, চলে আসছে। তুমি যে কোনো ইনস্টল করো তোমার ওয়েবসাইটে স্লাইডার ব্যবহার করতে হবে, যে স্লাইডার ক্যারোসেল রেসপন্সিভ ইমেজ স্লাইডার, তুমি এটা ইনস্টল করেছি তোমার ওয়েবসাইটে ক্যারোসেল ব্যবহার করতে পারো খুব সহজেই। তোর কোনো কোডিং করতে হবে না, স্লাইডার তৈরি করে জাস্ট তোমাকে সেটিং করে জানতে হবে যে কীভাবে স্লাইডারটা সেটিং করতে হয়, ঠিক আছে। আর এখানে তোর কিছু দেওয়া আছে, তুমি সার্চ ছাড়াও এখানে ফিচার ক্লিক করলে কিছু বৈশিষ্ট্যপূর্ণ তুমি প্লাগইন দেখতে পাবা, এই যে, হ্যাঁ, আর দেখাচ্ছে এখানে পপুলারে ক্লিক করলে পপুলার কিছু ফিচার তুমি দেখতে পাবা, স্লাইডার দেখতে পাবা, যেগুলো মানুষ প্রচুর ব্যবহার করে। এই যে দেখো কন্ট্যাক্ট ফ্রম 7, কত মানুষ ব্যবহার করছে দেখো, 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস, হ্যাঁ, 5 মিলিয়ন লোকজন দেখাচ্ছে, এটা 5 মিলিয়ন লোকজন এটা ব্যবহার করছে, এটা অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এটা কন্ট্যাক্ট ফ্রম 7, অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট কাজ পেজে একটা ফর্ম থাকে, কন্ট্যাক্ট ফর্ম, সেখানে আমরা এটা ব্যবহার করতে পারি। এসইও, ওয়েবসাইট এসইও করার জন্য ইয়োস্ট এসইও ব্যবহার করে থাকি। এ দেখো 5 মিলিয়ন এটা অ্যাক্টিভ ইনস্টল আছে। এরকম দেখো প্রচুর, যে ই-কমার্স থিমটা 5 মিলিয়ন আছে, সবগুলো 5 মিলিয়ন, খুবই জনপ্রিয় করে দেখো। এর 4 মিলিয়ন, এটা কি কন্ট্যাক্ট ফর্ম বাই ডব্লিউ ফর্ম, এটা একটা ফর্ম। ওয়েবসাইটের সিকিউরিটি দেওয়ার জন্য একটা প্লাগইন। অনেক সময় তোমার ওয়েবসাইট কি করে আক্রান্ত হয়, কি আক্রান্ত হয়, ওই ভাইরাস আক্রান্ত হয়, ম্যালওয়্যার আক্রান্ত হয়, তো তুমি এটা ব্যবহার করে কি করতে পারো, তোমার ওয়েবসাইটকে প্রোটেকশন দিতে পারবা। দ্য উড ফেন্স, হ্যাঁ, উড ফেন্স, এটা হচ্ছে যে তৈরি করছে সে অথরের নাম, উড ফেন্স। তো 3 মিলিয়ন প্লাস একটা ইনস্টল আছে, হ্যাঁ। এরকম দেখো যে আছে অল ইন ওয়ান, এটা আমি খুব ব্যবহার করে থাকি ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন করার জন্য। একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ইয়ে করবো আর কি, মানে একটা হোস্টিং থেকে আর হোস্টিংয়ে নিয়ে যাবো, একটা ওয়েবসাইটে ব্যাকআপ নিব, ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। অল ইন মাইগ্রেশন, এই আপড্রাফ্ট ব্যবহার করে, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়ে থাকে। এরকম প্রচুর জনপ্রিয় প্লাগইনস আছে। যে কোনো যে গুগল সাইট ম্যাপ অ্যাড করবা, তোর ওয়েবসাইট দেখাচ্ছে যে ক্যাশে ইয়ে করবা, মানে ক্যাশেগুলো আমরা কি করি, ক্লিন করি, খুব সহজে ডব্লিউপি সুপার ক্যাশে ব্যবহার করতে পারবা। মেইল পাঠাবো তোমার ইয়ে থেকে, তো এই যে ডব্লিউপি মেইল এমটিপি সেটা আপনার ব্যবহার করা, এটা এরকম প্রচুর দেখাচ্ছে যে তুমি ডুপ্লিকেট পেজ ডুপ্লিকেট জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ। তো এরকম ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য যে লাইট স্পিড আছে এখানে, হ্যাঁ, রোল ক্যাশে আছে, ওয়েবসাইট ফাস্টেস্ট ক্যাশে, অনেক এরকম প্লাগইন আছে, খুবই জনপ্রিয় এই হলো বিষয়। তো রিকমেন্ডেড হচ্ছে এখানে আছে, যে রিকমেন্ডেড প্লাগইন এখানে দেখতে পাবো আমরা ক্লিক করলে, যেগুলো রিকমেন্ড করা হচ্ছে, তোমাকে সুপারিশ করছে ব্যবহার করার জন্য। এই যে ই-কমার্স, ইউজড এসইও, এরকম প্লাগইনগুলো সুপারিশ করছে। আর একটা হচ্ছে ফেভারিট, মানে যেটা প্রিয় আর কি, কিছু এটা দেখাচ্ছে, উল্লেখ করে নাই। ইফ ইউ হ্যাভ মার্কড প্লাগইনস অ্যাজ ফেভারিট, যদি ফেভারিট এখানে চুজ করে রাখো, তাহলে তোমার এখানে শো করবে, ঠিক আছে। তো চলো আমরা একটা প্লাগইন ব্যবহার করে দেখি, আমাদের সাইটটা ভিজিট করি। আচ্ছা, দেখো আমরা এটা কি করেছিলাম, এই যে এলিজেন্ট একটা থিম ইনস্টল করার পরে কন্টেন্ট ইম্পোর্ট করেছিলাম, তাই না। তো এখানে চলে আসছে, যে অনেক চলে আসছে এগুলো। তো আমরা যদি এখানে 3টা অংশ দেওয়া আছে, এখানে ড্রপ ডাউন মেনু দিয়েছিলাম, তাই না, কতদিন আমরা দেখেছি এটা।
আচ্ছা এটা একটু বড় করে দিই মেনুটা। আমরা গতদিন দেখেছিলাম এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুর কোনো কাজটা মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করলাম, এরপর আমরা এগুলো সাব সাব মেনু করেছিলাম, এগুলো সাব মেনু না করে মেইন মেনু করে দিই। তাহলে মেইন মেনু করে দিলাম, সেভে ক্লিক করে দিলাম, সেভ মেনু। রিলোড করলাম, তাহলে খুব সহজে আগের মতোই চলে আসলো এগুলো, যেগুলো আমরা আগে পেজগুলো ক্রিয়েট করা ছিল। এখানে স্যাম্পল পেজে ক্লিক করলে আমাদের এই স্যাম্পল পেজ চলে আসবে। এই স্যাম্পল পেজে লেখাগুলো আছে, এখানে স্যাম্পল পেজ। এখন দেখো, মনে করো আমার একটা ওয়েবসাইট আছে, আমি এখানে একটা প্লাগইন অ্যাড করতে হবে, এখানে একটা স্লাইডার অ্যাড করতে পারি চাইলে, এখানে এতে অ্যাড করাই আছে স্লাইডার, তাই না? আমরা অন্য কিছু দেখি, অন্য একটা প্লাগইন দেখি যেটার মাধ্যমে খুব সহজে বোঝাতে পারবো। এখন দেখো, মনে করো আমার ওয়েবসাইটে অনেক কন্টেন্ট আছে, এগুলো আমি কাউকে কপি করতে দেবো না। এই দেখলে এগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে কিন্তু কপি করতে পারি। এখানে কপি করলাম, কপি করে আমরা পেস্ট করতে পারি। ধরো এখানে গিয়ে পেস্ট করে দিলাম। ধরো এখানে গিয়ে আমি এই লেখাটাকে পেস্ট করে দিলাম, এই যে খুব সহজে। তাহলে আমার এটা কিন্তু কপি হয়ে গেল, এই যে লেখা কিন্তু আমার ওয়েবসাইট থেকে নিয়ে চলে আসছে। যে কেউ এইভাবে ব্যবহার করতে পারে, কিন্তু এখান থেকে কপি করে ব্যবহার করতে পারে। অথবা আমি অন্য একটা পেজে গেলাম, এখানে স্যাম্পল পেজে গেলাম, তা আমি লেখাটা খুব সহজে কপি করতে পারি, যে এখানে সিলেক্ট করে খুব সহজে ডান ক্লিক করে যে কপি করতে পারি। এখন যদি আমি মনে করি যে আমার সাইট থেকে আর কপি করতে দিব না কাউকে, যেন কি আমরা এখানে কেউ ডান ক্লিক করতে না পারে, কপির অপশনটা না আসে, তাহলে আমার কি করতে হবে, একটা ওয়েবসাইটের এক্সট্রা পাওয়ার বাড়িয়ে দেয় কি একটা প্লাগইন। তাহলে আমরা এরকম একটা প্লাগইন ইনস্টল করে দেখব, যে যে তার মানে এখান থেকে কেউ কপি করতে না পারে কোনো কিছু, ঠিক আছে, ওয়েবসাইট থেকে। তাহলে আমরা কি করবো, এখানে গিয়ে প্লাগইনস আসলাম, নিচেই যে প্লাগইনস, এখানে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। আচ্ছা, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর এই যে এখানে গিয়ে সার্চ প্লাগইন লেখা আছে, লিখলাম কপি প্রোটেক্টেড লিখলাম। তাহলে কপি প্রোটেক্টেড কোনো প্লাগইন হতে চলে আসবে এখানে, ঠিক আছে। এই দেখো চলে আসছে, দেখো ডলপি কন্টেন্ট কপি প্রোটেকশন নো রাইট ক্লিক, একটা প্লাগইন। এটা হচ্ছে যে দেখো 1 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশন, চিন্তা করেছো, 1 লক্ষ জন ব্যক্তি ব্যবহার করছে এটা। এটা মনে করে দেখো প্রায় 8,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। আমরা এটাই ব্যবহার করে দেখি, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করলাম, ঠিক থেম ইনস্টলের মতোই। থেমে যেমন এখানে সার্চ করেছিলাম, এখানে আমি এটা সার্চ করে দিলাম। এখন এটা ইনস্টল করার পর জাস্ট অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভ করলে তোমার এখানে কি হবে না, ওয়েবসাইটে এসে কেউ এখানে সিলেক্ট দেখাচ্ছে, সিলেক্ট করা বা এখানে কপি করা, রাইট ক্লিক আসবে, এরকম আসবে না। এখন তো আসতেছে, আসছে না, এই রাইট ক্লিক করে এরকম কোনো কপি করার বক্সে আসবে না, ঠিক আছে। এলে বিষয় এই প্লাগইনে তুমি লেখা আছে ব্যবহার করতে, ডব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন, এটা ব্যবহার করতে পারো। কপিরাইট প্রুফড, এটা ব্যবহার করতে, এটা এক ধরনের প্লাগইন। এরকম অনেক প্লাগইন আছে। আচ্ছা, এই যে হয়ে গেছে, দেখো যে ইনস্টল অ্যাক্টিভেট করতে হবে, ইনস্টল কমপ্লিট, এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দাও। আচ্ছা, আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা দেখতে পাবো কোথায় যে অ্যাক্টিভেট হয়েছে কিভাবে। এই দেখো আমাদের এখানে ইনস্টল প্লাগইন, এখানে ক্লিক করলে দেখতে পাবা অলরেডি চলে আসছে আমাদের এখানে প্লাগইনস। এখানে এসে ইনস্টল প্লাগইনস, এখানে আসলেই দেখতে পাই যে প্লাগইনস আছে এখানে। এখানে দেখো, এই যে আমরা এখানে দেখি আমাদের প্লাগইনটা ইনস্টল হয়েছে কিনা। এই যে ডব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন নো রাইট ক্লিক, আমাদের ইনস্টল হয়ে গেছে এটা। কারণ এখানে দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেটেড, মানে কি অ্যাক্টিভেটেড হয়ে আছে। এটা আমাদের ইনস্টল হয়ে আছে কিন্তু অ্যাক্টিভেট করা নেই, এজন্য অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাক্টিভেট দেখাচ্ছে, ঠিক আছে। এখানে ক্লিক করলে এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর এটা অ্যাক্টিভেট হয়েছে আমাদেরটা, এটা ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে, যে করতে পারবো। তো চলো আমরা এখন দেখি আমাদের কপি হয় কিনা এখান থেকে। আমরা রিলোড করে একটু, তাহলে কাজ করবে না।
এখন দেখো এই যে কন্টেন্ট গুলো আছে, হ্যাঁ, আমি সিলেক্ট করছি, হচ্ছে কি দেখো, তো ভালো করে দেখো, আমি আবার শেয়ার করলাম, এটা ভালো করে দেখো, দেখো আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট হচ্ছে কি, কোনো সিলেক্ট হচ্ছে না এখানে, দেখো এই যে, বুঝলা কি, আবার রাইট ক্লিক করতে হচ্ছে না, এই যে দেখলে আছে কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, রাইট ক্লিক করি তাহলে এটা শো করছে, এই দেখো অ্যালার্ট, কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, বুঝলা কি, মানে কেউ আর কোনো কন্টেন্ট আমার এখানে কপি করতে পারবে, যদি হোম পেজে যাই এখানে দেখো প্রত্যেকটা পেজের এগুলো চলে আসছে, এই দেখো এখানে চলে আসছে প্রোটেকশন, দেখছো তালা মেরে দিচ্ছে, একটা তালা গ্রিন একটা তালা, আর আমি মনে করো যে কপি করতে চাই, দেখো এটা সিলেক্ট হবে না, এই যে এটা আমরা যে কপি করলাম, এই যে এটা এগুলো দেখো, এই যে আর সিলেক্ট হচ্ছে না, আমি কিন্তু টানতেছি মাউস বাম দিকে চেপে ধরে টানছি, আবার রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করতে কাজ করছে, দেখো রাইট ক্লিক করলেই দেখাচ্ছে এটা কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, বুঝলা কি, এইভাবে কি করতে পারি, খুব সহজে এটা ব্যবহার করতে পারি, খুব সহজে এটা দেখাচ্ছে যে মানে প্লাগইন, প্রচুর প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের, প্রচুর ফাংশনালিটি, তুমি যে ফাংশনালিটি অ্যাড করতে চাও সেটা দেখাচ্ছে তুমি অ্যাড করতে পারবে একটা সাইটে, সেটা ওয়েবসাইটের ক্ষমতা বাড়িয়ে দিবে। আর এই প্রোটেকশন কি কাস্টম ভাবে দিতে পারবো? প্রোটেকশন কাস্টম ভাবে দিতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজ দিতে পারবেন আপনি এই সাইটে দিলে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ধরেন রাজু আমাদের একটা সাইট ছিল কিন্তু, আমি দেখলাম বিডি রেজাল্ট, আপনারা দেখেছেন মনে হয়, আমরা দেখলাম যে বিজি রেজাল্ট একটা সাইট ছিল, তো আপনার সাইটে যে কন্টেন্ট কিন্তু অনেক কষ্ট করে লিখতে হয়, কন্টেন্ট সংগ্রহ করতে হয়, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এবং লেখা থাকতে পারে, পিকচার থাকতে পারে, মানুষ কপি করবে, যাতে কপি করতে না পারে জাস্ট এই প্লাগইনটা অ্যাড করে দিবেন, আমি ঠিক যেভাবে বললাম, অ্যাড নিউ গিয়ে এই যে কপি প্রোটেকশন লিখে সার্চ করলে চলে আসবে, ইনস্টল করলেন দেখবেন যে আর কেউ কপি করতে পারছে না, যে পেজে যান না কেন সে পেজ থেকে আর কেউ কপি করতে পারবে না কোনোভাবেই। স্যার আমি বলছি যে আমি যদি এই প্লাগইনটা ইনস্টল করি তাহলে তো আমার পুরা ওয়েবসাইটেই হচ্ছে লক হয়ে যাবে। তো এই গ্যালারি থেকে অনেক সময় অনেক ফটো অনেকে ডাউনলোড করতে চায়, সেক্ষেত্রে তো ডাউনলোড করতে পারবে না। না না, ওটা তো আপনার ইয়ে থাকবে, হ্যাঁ ওটা অপশন আছে, এখানে আরো অনেক অপশন আছে, যে সেটিং অপশন আছে না এখানে, সেটিং এ আপনি অ্যালাউ জি করতে স্যার। পারবেন যে কোথাও কোথায় আপনি দিবেন, কোথায় দিবেন না, এই হলো বিষয়, মানে ওকে স্যার, বুঝতে পারছি। সেটিং এ গিয়ে আপনি অ্যালাউ করতে পারেন যে কোথায় থেকে কে ডাউনলোড করতে পারবে, কে পারবে না, এগুলো হচ্ছে যে অ্যালাউ ওকে করা স্যার। যাবে, কোন পেজে কোন পেজ দেখাচ্ছে যে ইয়ে করতে পারবেন, মানে ডাউনলোড করতে পারবে বা কপি করতে পারবে, কোন পেজ আপনার অনুমতি আছে সেই পেজগুলো আপনি বাদ দিয়ে দিলেন, ইনক্লুডস নামে একটা অপশন আছে, ইনক্লুডস আর এক্সক্লুডস, আপনি ওই পেজগুলো ইনক্লুড করে দিলেন যেগুলো কপি প্রোটেক্টেড, আর যেগুলো এক্সক্লুড মানে এর বাইরে থাকবে সেগুলো ওখানে পেজ, পেজের আইডি নাম্বারগুলো আপনাকে শিখিয়ে দিব, ওই পেজের আইডি নাম্বারগুলো দিয়ে দিলেন, তাহলে ওই পেজগুলো কি কপি করতে পারবে না। এখন যদি কি করে এই প্লাগইনটা আমি আনইনস্টল করবো কিভাবে দেখেন, যদি আমি এটা না চাই আবার, তার আনইনস্টল কিভাবে করব, এখানে গেলাম, আমি মনে করেন এই যে আবার প্লাগইনসে গেলাম, এখানে ইনস্টল প্লাগইনে গেলাম, আচ্ছা ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে যেখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেট, এখানে ক্লিক করলাম ডিঅ্যাক্টিভেটে, তারপরে এখানে এই যে অ্যাক্টিভেট লেখা আছে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, অ্যাক্টিভেট, এখন অ্যাক্টিভেট করা নাই, আর ডিঅ্যাক্টিভেট করলে কিন্তু এই প্লাগইনটা তখন রিলোড করলে আর কাজ করবে না এখন, মানে প্লাগইনটা ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভেট করা নাই, এখন দেখেন আমি খুব সহজেই এই যে সিলেক্ট করতে হবে, দেখছেন খুব সহজ সিলেক্ট হচ্ছে, ডান ক্লিক করলে যে কপি হবে, যে কপি, বুঝেছ কি, একইভাবে আমি এখানে যাই স্যাম্পল পেজে, খুব সহজেই কপি হবে, বুঝা গেল কি, রাইট ক্লিক করে যে কপি হচ্ছে, কপি করতে পারবো। আচ্ছা দরকার যদি আপনি এখানে কিন্তু ইনস্টল হয়ে আছে, অ্যাক্টিভেটে ক্লিক করলে আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলাম, আবার দেখাচ্ছে এখানে গিয়ে আর সিলেক্ট, এখন রিলোড হচ্ছে এখানে, ঠিক আছে, এই যে আর সিলেক্ট হবে না, এর বিষয়, আপনার দরকার না থাকে তাহলে কি করবো, এখানে ডিঅ্যাক্টিভেট করার পর ডিলিট করে দেবো, তাহলে একবার চলে যাবে সাইট থেকে, আপনার নেক্সট টাইম আবার ইনস্টল করতে হবে, ডিলিট করে দিলাম, ওকে চলে গেল, শেষ, রিলোড করলাম,
এইভাবে অটোমেটিক্যালি করতে পারে, ঠিক আছে। এরকম প্রচুর ইন্টারেস্টিং প্লাগইন আছে যে প্লাগইন দিয়ে খুব সহজে অনেক অসাম অসাম জিনিস তৈরি করা যায়, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে তাহলে একটা প্লাগইন এডিটও করতে পারি, কিন্তু যে প্লাগইন এডিটর লেখা আছে না, একটা প্লাগইন আমি কিছু এডিট করব আমি, তাহলে আমি এখানে এই যে লেখা আছে প্লাগইন এডিটর, এখানে ক্লিক করে দেব। আই আন্ডারস্ট্যান্ড। এখন দেখেন যে প্লাগইনস আছে, সিলেক্ট প্লাগইন টু এডিট, এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনি কোন প্লাগইন এডিট করবেন। সিপোক, ক্যাম্পেনিয়ন, হেলোডলি, ক্যালিফ্রাম, ঠিক আছে। স্টক ডিস্ট্রিবিউশন যে ক্লিক করে দিলেন আপনি এখানে গিয়ে, তাহলে আপনি এটাই করবেন যে হেলোডলি, এখানে ক্লিক করে দিলেন হেলোডলি, এরপর এখানে সিলেক্টে ক্লিক করে দিলেন, তাহলে অটোমেটিক্যালি ওই প্লাগইনের যত কোড আছে যে হ্যালো ডট পিএইচপি চলে আসছে এখানে, এই যে এই পিএইচপি ফাইলে চলে আসছে এখানে, এখন আপনি এডিট করতে পারেন। এই যে বুঝাচ্ছে কি, এই হলো বিষয়। আমি অন্য একটা প্লাগইন করতে চাই, এখানে এখানে চলে গেলাম, যাওয়ার পর এখানে ধর আমি এখানে করবো ক্যালিফর্ম, এখানে ক্যালিফর্মে ক্লিক করলাম, এখানে সিলেক্টে ক্লিক করলাম, তো ওই প্লাগইনের যত পিএইচপি ফাইলে চলে আসছে দেখেন। এই যে আপনাদের পিএইচপি কেন শিখতে হবে দেখেন, এই যে অটোলোডার ডট পিএইচপি, bootstrap ডট পিএইচপি, হ্যাঁ, জেএসকনফিগ ডট জেসন, এই যে জেএস, এখানে দেখাচ্ছে রিসোর্স ফাইল, প্রচুর এখানে ফাইলগুলো আছে, আইএনজি, ইমেজ, সব কিছু এখানে আছে। তারপরে পিএইচপি না শিখলে ফাইল এডিট করা কঠিন হয়ে যায়, দেখেন এই যে পিএইচপি তে লেখা আছে কোডগুলো, হ্যাঁ, এই হলো বিষয়। এই জন্য আপনাদের নেক্সট টাইমে পিএইচপি শেখাবো যেন খুব সহজে এডিট করতে পারেন। তো একইভাবে আমরা যখন প্লাগইনে গিয়ে প্লাগইন ইনস্টল প্লাগইন দেখতে পাচ্ছি, অ্যাড নিয়ে গিয়ে নতুন প্লাগইন অ্যাড করতে পারছি, আর প্লাগইন এডিটরে গিয়ে প্লাগইন এডিট করতে পারছি। ঠিক থেমে একইভাবে আর থেমে এডিট করতে পারেন। কিভাবে, যে অ্যাপিয়ারেন্স ছিলাম, আমরা অ্যাপিয়ারেন্স যাব, অ্যাপিয়ারেন্সে এই যে আমরা দেখাচ্ছে যে অ্যাপিয়ারেন্স আসলাম, এখন আছে থেম এডিটর, দেখেন ঠিক প্লাগইনের উপরে যেটা আছে অ্যাপিয়ারেন্স, সেখানে কি আছে এ থেমস, নিচে চলে আসলাম থেম এডিটর, এখানে ক্লিক করে দিলাম থেম এডিটরে। এখানে আমরা থেম এডিট করতে পারি খুব সহজেই। তোমাদের মনে হতে পারে তোমরা এইচটিএমএল সিএসএস শিখেছো, সে এইচটিএমএল এবং সিএসএস কোথায় এডিট করবা, হ্যাঁ, এখানে ওয়ার্ডপ্রেস সাইটে তোমার সেই এইচটিএমএল সিএসএসটা কোথায়, ঠিক আছে। ধর তুমি এখানে কোনো কিছু ইয়ে করবা, মানে এইচটিএমএল সিএসএস তুমি কোড লিখবা, সিএসএস এর মাধ্যমে ডিজাইন করবা, হ্যাঁ, বা কোনো সিএসএস কোড করবা, এইচটিএমএল কোড তুমি কিভাবে এডিট করবে, তাহলে তোমার এখানে জাস্ট কি করতে হবে, এই যে এখানে অ্যাপিয়ারেন্সে এসে থেমসে এসে থেম এডিটর, দেখো সব ফাইল এখানে চলে এসেছে। আমাদের কি আছে এলিজেন্ট থেম, এই যে আমরা যে কোনো থেম এডিট করতে পারি। এখানে আমাদের এই থিমগুলো ইনস্টল করা নাই, এমনিতে আছে, হ্যাঁ। এলিজেন্ট থিমটা আমাদের ইনস্টল হয়েছে, এলিজেন্ট চলে আসছে এখানে এলিজেন্ট। আর এলিজেন্ট থিমে যেমন স্টাইল শিট, যেটা স্টাইল ডট সিএস দেখতে পাচ্ছ কি, স্টাইল ডট সিএস ফাইল, এটা এই যে দেখো, এই যে বডিতে কি আছে ফ্রন্ট ফ্যামিলি, তোমরা যেগুলো শিখেছো এইচটিএমএল সিএসএস টুইটার এগুলো সব একটা কাজে লাগবে। এই যে ফন্ট ফ্যামিলি কি দেওয়া আছে এখানে, এরিয়াল, ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছে, সাদা কালার দিয়েছে, একটা কালার দিয়েছে এখানে, ফন্ট সাইজ দিয়েছে, হ্যাঁ, লাইন হাইট দিয়েছে, এখানে দেখো প্রত্যেকটা নিয়ে কাজ করছে, H1 H2 H3, এখানে কালার দিয়েছে, ফন্ট সাইজ দিয়েছে, হ্যাঁ, এই যে হবার, ফোকাস, ব্লক কোডস, এই যে বিভিন্ন নিয়ে কাজ করছি এনে এইচটিএমএল, এই যে লেআউট, এই যে র্যাপার নামের একটা এনেছে এবং ডিসপ্লে ব্লক করেছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, হ্যাঁ। তুমি এখানে এসে খুব সহজে সিএসএস অ্যাড করতে এডিট করতে পারবা, এখানে তুমি ইচ্ছে মতো লিখতে পারবা সিএসএস কোডগুলো, ঠিক আছে, এই হলো বিষয়। তো এখানে অনেক কোড আছে এখানে দেখতে পাচ্ছ, তো যে কোনো কোড এখানে এডিট করতে পারবা। স্লাইডার লেখা আছে, স্লাইডস লেখা আছে, অনেক কিছু কোড দেখতে পাচ্ছ তোমার এখানে, এই হলো বিষয়। আবার ডিরেক্টলি আমরা এই কাজটা করতে পারি, হ্যাঁ, তুমি এখানে না করে এখানে করলে মেন থিমটা একবারে এডিট করা হচ্ছে, তুমি চাইলে সিস অন্য জায়গাতেও লিখতে পারো, কোন জায়গায়, আচ্ছা এখানে অন্য ফাইলগুলো দেখাই তোমাদের, এখানে স্টাইল টু সিস দেখলাম, এই যে ফাংশন ডট পিএইচপি ইনক্লুডসে গেলাম, দেখো এই যে আমাদের এই যে এখানে হেডার ডট পিএইচপি, এটা একটা ফাইল, মানে তোমাদের সবগুলো কিন্তু ডট এইচটিএমএল ছিল, সবগুলো যে পিএইচপি বানিয়ে দিয়েছে, হেডার ডট পিএইচপি, হেডার ডট এইচটিএমএল ছিল, হেডার ডট পিএইচপি বানিয়েছে, কারণ তোমাদের কি করতে হবে, এখানে সাইট ডেভেলপ করতে হলে সেটা পিএইচপি দিয়ে করতে হবে, এটা তোমাদের পিএইচপি শিখতে হবে, হ্যাঁ। এই দেখো এই যে সবগুলো কোড দেখো, এখানে আমাদের গেলে কি এইচটিএমএল কোড কিন্তু দেখো, দেখতে পাচ্ছ কি এইচটিএমএল কোডের মধ্যে কি দিয়েছে কিনা, এই যে পিএইচপি কোড দিয়েছে, পিএইচপি ডু অ্যাকশন, এই যে দেখো দেখো লেখা আছে, হ্যাঁ, এই
এইচটিএমএল কোড, হেডার শুরু হেডার শেষ, কন্টেনার শুরু কন্টেনার শেষ। এই যে এখানে কি লেখা আছে, এই যে এইচটিএমএল কোড দেওয়া আছে, পিএইচপি কোড দেওয়া আছে, বুঝলা কি? এই প্রত্যেকটা ফাইলে যে হেডার ফুটার, হ্যাঁ, ইন্ডেক্স ডট পিএইচপি আমরা কি লিখি, ইন্ডেক্স ডট এইচটিএমএল মেইন টেমপ্লেট, যেখানে ক্লিক করলাম তুমি এখানে এডিট করতে পারো। আসে তুমি থেম এডিট করতে চাও তাহলে কি করতে পারো, এখানে এই যেখানে দেখো লেখা আছে যে পিএইচপি কোড ব্যবহার করছে এখানে, কার ভিতরে এইচটিএমএল যে মেইন, তো একটা আইডি নিয়েছে মেইন, ক্লাস নামছে মেইন, এই যে কন্টেইনার, এই যে ক্লাস কন্টেইনার নিয়েছে, কন্টেইনার নিয়ে সেকশন আইডি ক্লাস কন্টেইন, এই যে কিন্তু পিএইচপি কোড লিখেছে, ইফ হ্যাভ পোস্ট, হোয়াইল হ্যাভ পোস্ট, দা পোস্ট, এই দেখো। তো তুমি যদি এখানে না বুঝো তাহলে এইচটিএমএল কোডগুলো বুঝতে পারবা, কিন্তু পিএইচপি না জানলে পিএইচপি কোড ব্যবহার করতে পারবা না। আচ্ছা তোমরা তাহলে ইয়ে করো, আর একবার হচ্ছে জয়েন করো সবাই, 1 মিনিট সময় আজ কেটে যাবে, ঠিক আছে? 1 মিনিট সময় আজ কেটে যাবে, আবার জয়েন করো। আমি এখানে এন্ড করে দিলাম। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে দেখতেছিলাম থেম এডিট, এই যে ইন্ডেক্স ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি এই ফাইলগুলো এখানে আছে, এখানে এডিট করতে পারি। আমরা যদি থিম আরো এডিট করতে চাই তাহলে আমরা এখানে অ্যাপিয়ারেন্সে দেখো, অ্যাপিয়ারেন্স এসে এই যে এখানে কাস্টমাইজ বলে একটা অপশন আছে, এই কাস্টমাইজে ক্লিক করলাম। তুমি তাহলে থিম দেখে দেখে এডিট করতে পারবে। তুমি এইচটিএমএল জানো, সিএসএস জানো, এটা তুমি কাজে লাগাতে পারবা ডিরেক্টলি। ডান পাশে এটা দেখা যাবে আর বাম পাশে এডিট করতে পারবে। এখানে ধরো এই যে আপনার অ্যাডিশনাল সিএসএস দেখতে পাচ্ছ কি, তুমি ওই যে ওখানে মেইন থেম এডিটরে না গিয়ে তুমি এখানে এসে কি করতে পারবা, এডিট করতে পারবে। এই যে অ্যাডিশনাল সিএস লেখা আছে, এখানে গিয়ে তুমি সিএস লিখতে পারবা। হ্যাঁ, যেমন ধরো আমি এমনি দেখতে দেখা যেতে পারে, ঠিক আছে? লেখা আছে টেক এ লুক অ্যাট আওয়ার ওয়ার্ক, লেখছে না? তা এটা আমি কি করবো, এটা সিএস লিখবো আমি। এখানে ডান ক্লিক করলাম, রাইট ক্লিক, এটার উপর রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে ক্লিক করলাম। আচ্ছা, ইনস্পেক্ট এলিমেন্টে ক্লিক করার পরে দেখো লেখা আছে কি যে পোর্টফোলিও হেডিং, দেখতে পাচ্ছ কি? এই যে একটা ক্লাস দেওয়া আছে, আইডি দেওয়া আছে পোর্টফোলিও হেডিং নামে, আর ক্লাসের নাম হচ্ছে পোর্টফোলিও হেডিং দেওয়া আছে, ঠিক আছে? তুমি এখন যদি এখানে গিয়ে লিখে দাও কালার, কালার রেড, রেড লিখে দাও, দেখো লাল হয়ে গেছে না? ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড হয়ে গেল, ঠিক আছে? ফন্ট সাইজ 50 পিক্সেল, এই যে তুমি অনেক বড় করে দিলা, এটা মনে করে করে দিলাম। এখন তুমি এখানে কি করতে হবে, এই যে লেখা আছে এখানে ডান দিকে দেখতে পাচ্ছ পোর্টফোলিও হেডিং, হ্যাঁ, এই আইডি দেওয়া আছে, এটা কপি করলাম, অথবা তুমি এই ক্লাসটা নিলে হবে যেখান থেকে পোর্টফোলিও হেডিং, ঠিক আছে? এখানে গিয়ে তুমি হ্যাশ চিহ্ন, আইডি জন্য হ্যাশ চিহ্ন দিতে হয়, পোর্টফোলিও হেডিংটা দিয়ে দিলা এখানে, এই কপি, এই যে কোডগুলো লিখেছো এটা পেস্ট করে দিলাম। ঠিক যেগুলো শিখেছো তোমরা এইচটিএমএল, হ্যাঁ, তোমার ক্লায়েন্ট চাইতে পারে যে আমাকে এটাকে লাল বড় ফন্ট করে দাও, এরকম করে দাও, দেখো এডিশনাল সিএস লেখা আছে, দেখো এখানে পেস্ট করে দিলাম, তাহলে তোমার হয়ে গেল। এরপর এখানে পাবলিশ করে দিলাম, কাজ কমপ্লিট। তাহলে তুমি এখানে দিলে আর এখানে পরিবর্তন হবে না, ঠিক আছে? রিলোড করলে এটা
পরিবর্তন হবে না। এবার তুমি যে কোনো জিনিস পরিবর্তন করতে চাও, রাইট ক্লিক করবে এইভাবে, সেই ক্লাসের নামটা নিবে এখান থেকে, হ্যাঁ, এই ক্লাসের নামটা নিবা, এখানে সার্ভিস সেটিং লেখা আছে, এই সার্ভিস সেটিং নিলাম, ক্লাসের নাম আইডির নামটা নিলাম, নিয়ে এখানে কপি করলাম, এখানে দিয়ে দিলাম, আইডির জন্য হ্যাশ নিচ্ছি, ঠিক আছে, ক্লাসের ডট নিতাম, তুমি এখানে ইচ্ছে মতো কালার করতে পারো, কালার রেড, এই গেল, ফন্ট ওয়েট বোল্ড, তুমি নিজে ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবো নি, ফন্ট সাইজ 50 পিক্স দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলি হেলভেটিকা দিলাম, হেলভেটিকা, আলজেরিয়ান ধরে দিলাম, আলজেরিয়ান, এই ফন্টটা এভাবে তুমি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারো, ঠিক আছে, আর এখানে গিয়ে পাবলিশ করে দেবো, হয়ে গেল, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, নাকি? তারপর এইভাবে আমরা পুরো থিমটা এডিট করতে পারি, অথবা তুমি এখানে এই ক্লাসগুলো কিন্তু এই সিস্টেমের ভিতরে আছে, যেখানে থিম এডিট দেখলাম, আবার তো কেটে দিলাম, এগুলো দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম, এই থিম এডিটে এখানে কিন্তু এই কোডগুলো আছে, দেখতে পাচ্ছ এটা। আমরা এখানে স্টাইল সিসে যাই, স্টাইল সিসে ক্লিক করলাম, ওই ক্লাসগুলো তুমি দেখতে পাবো, কিন্তু স্টাইল ডট সিএসএস দেখা যাচ্ছে, স্টাইল ডট সিএসএস লেখা আছে, এখানে কিন্তু এইগুলো আছে যেগুলো আমরা ওখানে দেখলাম। তাহলে এখানে কিন্তু পরিবর্তন করতে পারি, যে দেখে তোর খুঁজে বেড়াতে হবে, খুঁজতে হবে যে ওই ক্লাসটা কোথায় আছে, বুঝো নাই? তাহলে তুমি ওখানে ডিরেক্টলি লিখে দিবা, আর এখানে দিলে সমস্যা, কিন্তু থিম যদি আপডেট করো তাহলে কিন্তু সবগুলো ডিজাইন যেটা কাস্টমাইজ করছে এক্সট্রা ভাবে লিখলা, এক্সট্রা ভাবে করলে এগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, হ্যাঁ, যেগুলো কাস্টমাইজ করে সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। আর যদি তুমি এখানে লেখো যে অ্যাডিশনাল সিএসএস, এই কাস্টমাইজে গিয়ে এখানে আমি কোড লিখলাম, এখনই তোমার এইচটিএমএল সিএসএস কোড লিখে আমি পরিবর্তন করলাম, ওখানে লিখলাম, থিম আপডেট করলেও আর পরিবর্তন হবে না। তুমি যদি এখানে মেইন সিএসএস এর ভিতরে সেটা পরিবর্তন করে দাও, তাহলে কিন্তু থিম আপডেট করলে আর এই ডিজাইন থাকবে না, এই হলো বিষয়। এগুলো পড়ার ভাবে জানতে পারবা। এখানে চাইল্ড থিম ব্যবহার করা হয়, সেখানে এডিট করলে আর পরিবর্তন হয় না, থিম আপডেট করলো, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি একটা পোস্ট পেজ দিই এখানে, আচ্ছা, এখানে গিয়ে আমি এখানে আসলাম, যে কাজ করে কিনা এটা, আচ্ছা আমি এক কাজ করি, তোমাদেরকে থিমটা চেঞ্জ করে দেখাই। থিমসে আসলাম, ধর আমি আমাদের প্রথম যেটা ছিল ওটাই দিয়ে দিই, অ্যাক্টিভেট, এই যে এই থিমটা 2017 দিয়ে দিলাম এটা, এরপর রিলোড করলাম, তাহলে আমাদের সেই থিমটা চলে আসলো এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের এখানে পোস্টে আসি, পোস্টে আসলাম, হ্যাঁ, অল পোস্টে গেলাম, কোনো পোস্ট করা আছে কিনা, আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা আছে, রাজশাহী ফেমাস ম্যাঙ্গো লেখা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে পোস্টটা শো করছে না, আমরা হোম পেজে যাই। আচ্ছা, এই যে এখানে একটা পোস্ট আমাদের আছে, এই যে রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো, হ্যাঁ, একটা ছবি দেওয়া আছে, এখানে কিছু লেখা দেওয়া আছে, একটা হ্যালো ওয়ার্ল্ড, দুইটা পোস্ট আছে আমাদের এখানে, তাই না? এই হলো বিষয়। এখন দেখো, আমি তোমাদের আলোচনা করে দিই, সেটা হচ্ছে যে এখানে এসে পোস্ট তুমি কিভাবে করবা, হ্যাঁ, কিভাবে তুমি পোস্ট করবে, কিভাবে ক্যাটাগরি, কিভাবে ট্যাগ অ্যাড করবে পোস্টের সাথে, ঠিক আছে। চলো দেখি এটা। এই যে মনে করো পোস্ট আছে এখানে, তুমি মনে করো যে যখন ফেসবুকে পোস্ট করো, ঠিক এখানে অনেকটা ওইরকম পোস্টের মতোই, হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে এই যে আমার পোস্ট চলে আসছে, এটার সাথে পোস্ট করেছিলাম, এভাবে পোস্ট করতে পারি। তাহলে আমাদের পোস্ট করার জন্য প্রথমে করতে হবে, এই যে অ্যাড নিয়ে ক্লিক করতে হবে, পোস্ট আছে, পোস্ট নিচে অ্যাড নিয়ে ক্লিক করতে হবে।
অ্যাড নিয়ে ক্লিক করলে অটোমেটিক্যালি যে লেখা চলে আসবে অপশন এখানে পোস্টের। হ্যাঁ, আমি লিখলাম দিস ইজ অ্যানাদার পোস্ট লিখলাম। হ্যাঁ, এখানে আমি কিছু দিতে পারি ইয়ে করে লেখা, তাহলে আমি এখান থেকে কপি করলাম কিছু লেখা, এটাই কপি করলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, একটু বেশি করে দিই। আচ্ছা, এটা দিলাম মনে করো। এখন এখানে গিয়ে আমি কি করতে পারি, এখানে যেটা আছে, হ্যাঁ, এখানে যে সেটিং এ গিয়ে ক্লিক করলে আচ্ছা ডকুমেন্টসে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ধরো ভিজিবিলিটি পাবলিক করলে সবাই দেখতে পাবে, ঠিক আছে, আর পাবলিশ ইমিডিয়েটলি এখানে তুমি দেখাচ্ছে যে এখানে মানে পাবলিশ যদি পরবর্তী যদি করতে চাও, ঠিক আছে, তাহলে এখানে তুমি তারিখ উল্লেখ করতে পারো। তুমি এখানে পোস্ট দিয়ে রাখলা, এখানে তারিখ উল্লেখ করলা। হ্যাঁ, মনে করো যে সামনে 16 ডিসেম্বর উপলক্ষে তুমি একটা পোস্ট দিবা বিজয় দিবস সম্পর্কে, জাস্ট তুমি এখানে কি করলা, এখানে তুমি এই যে 2020 সাল ডিসেম্বর মাস 16 তারিখ এটা, ঠিক আছে, এখানে 16 লিখে দিলাম, 16 লিখে দিলাম, ঠিক আছে। আর কটার সময় পোস্টটা হবে, এখানে 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 তো 16 তারিখ, এখানে 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 16 লিখে না দিলে তুমি চলবে, এখানে ক্লিক করলে মাউসে ক্যালেন্ডার আছে না, এখানে 16 তে ক্লিক করে দিবা, ঠিক আছে। তাই চলে আসে, দেখো এই যে 16 ডিসেম্বর 2018 কটার সময় পোস্টটা হবে তুমি এখানে উল্লেখ করতে পারো টাইমটা, ঠিক আছে, যে 8টা 19 মিনিট AM এ বা PM এ এই পোস্টটা হবে, তুমি এটা উল্লেখ করে দিতে পারো, ঠিক আছে। এই উল্লেখ করলে দেখা যাচ্ছে পোস্টটা কখন হবে, তখনই পোস্টটা হবে, বুঝলা কি, এই হলো বিষয়। আর তুমি যদি ইমিডিয়েট চাও, যদি ইমিডিয়েটলি চাও যে এখনই এখনই হবে, তাহলে এখানে তুমি রিসেট পোস্ট করলে, যে করলাম এখন ইমিডিয়েটলি লেখা আছে, এখনই পোস্টটা হবে। পোস্টের অনেকগুলো ফরম্যাট আছে, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। ফরম্যাট মানে ডিজাইন, হুম, এই যে একটা পোস্টের ডিজাইন, এই দেখতেছো উপরে ছবি আছে, এই যে দেখা যায় একটা পোস্টের ডিজাইন, এর বিষয়। আর আমরা এখানে ছবি ব্যবহার করতে এখানে দেখা যাচ্ছে ক্যাটাগরি আছে, পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে হবে, ঠিক আছে। যেমন ধর তোমাদের বলি, ক্যাটাগরিতে আলোচনা করবো আমরা, সমস্যা এটা। মনে করে এখানে তুমি অনেকগুলো ইয়ে করবা, এই একটা মেনু থাকবে, সেই মেনুটা হচ্ছে যে আন্ডারে তো সব ধরনের আম থাকবে। মনে করো আমের ক্যাটাগরি ফ্রুটস, এর একটা ক্যাটাগরি থাকবে ফ্রুটস নামে, সেই ফ্রুটস নামটা সব ধরনের আমের পোস্টগুলো থাকবে। অথবা ড্রেস নামের একটা কি আছে, ড্রেস নামে হচ্ছে একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা সব ধরনের কি থাকবে, পোশাক আশাক থাকবে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে আমরা খুব সহজেই সেই ক্যাটাগরির আন্ডারে এগুলো দিতে পারি পোস্টগুলো। হ্যাঁ, এই হলো বিষয়। তো আমরা এই যেটা দিলাম, মনে করো এটা মনে করো আমি হচ্ছে যে অ্যানাদার পোস্ট, হ্যাঁ, এখানে আমি একটা ক্যাটাগরি উল্লেখ করতে পারি, এই ক্যাটাগরি ক্রিয়েট করা, তোমাদের কিছুক্ষণের মধ্যে ক্যাটাগরি ক্রিয়েট করা দেখাবো আমি, ঠিক আছে। ধরো আমি এখানে এই যে ফুড ক্যাটাগরি দিলাম, জেনারেল ক্যাটাগরি দিলাম, তুলে দিলাম, এখানে ট্যাগ অ্যাড করতে পারি, এখানে অ্যাড নিউ ট্যাগ আছে, লিখলাম হয়তো মনে করো ফ্রুট, ফ্রুট, এখানে কমা দিলাম, কমা দিলে অটো চলে আসবে ফ্রুট, তারপর লিখলাম ম্যাঙ্গো, কমা দিলাম আবার, হয়ে গেল, ঠিক আছে, ম্যাঙ্গো। তারপর লিখলাম যে রাজশাহী, রাজশাহী ম্যাঙ্গো, আর কমা দিলাম, এইগুলো ট্যাগ, বুঝতে পারছো না। তো এগুলো দিলে হবে কি, খুব সহজে তোমাকে গুগলে যখন সার্চ করবে, রাজশাহী ম্যাঙ্গো লেখে সার্চ করবি, তখন তোমার এই পোস্টটা শো করবে, বুঝলি, তুমি যখন রাজশাহী ম্যাঙ্গো লেখে কেউ সার্চ করবে, তখন এই পোস্টটা তোমার শো করবে, বুঝতে পারলে কি, এই হলো বিষয়। আমরা ট্যাগগুলো অ্যাড করে দিলাম, এইটা ফিচার ইমেজ, তুমি যদি কোনো ইমেজ দিতে চাও এখানে, হ্যাঁ, ধরো এখান থেকে আমি একটা ইমেজ দিয়ে দেবো, পিকচার, ধরো এই পিকচারটা, এই পার্টি পিকচারটা দিয়ে দেবো, অ্যাপেলের ছবিটা দিয়ে দিলাম, চলে আসলে এখানে, ঠিক আছে। এখানে এক্সট্রা প্লাস দেখো, হ্যাঁ, মানে এক্সট্রা মানে এখানে ব্যতীত, ঠিক আছে। ও এখানে হচ্ছে তোমার ইয়ে পোস্টের সারাংশ বোঝাচ্ছে, রাইট অ্যান্ড এক্সার্ট, এক্সার্ট মানে হচ্ছে তোমার, আমরা রিড মোডে ক্লিক করি, ঠিক আছে, মানে কি পরিমাণে এখানে শো করবে এটা আমরা এখানে কয়েক লাইন দিয়ে দিতে পারি। আচ্ছা, কমেন্টস অ্যালাউ আছে কিনা, মানে এই পোস্টে কমেন্টস করতে পারবে কিনা, এবং পিং ব্যাক এবং টেক ব্যাক, ঠিক আছে, যে তোমাদের বললাম
যে ওই যে পোস্টের লিঙ্ক দিয়ে দেয় অন্য এর থেকে ব্লগ থেকে এসে এবং অন্য ব্লগে লিঙ্ক দেওয়া বিষয়টা করলে অনুমতি আছে কিনা গুলো। তো আমি এখানে ফিচার ইমেজ অ্যাড করলাম, ট্যাগ অ্যাড করলাম, ক্যাটাগরিগুলো অ্যাড করে দিলাম, ঠিক আছে। আর এখানে পোস্ট ইমিডিয়েট দিলাম আর ভিজিবিলিটি পাবলিক ম্যাপিং হবে, এখানে পোস্টে ক্লিক করে দিলাম, পাবলিশে ক্লিক করলাম। তাহলে আমরা এখানে আসলাম, এসে রিলোড করলাম, দেখো অটোমেটিক্যালি তাহলে কি হবে, এই চলে আসছে, দেখো দিস ইজ অ্যানাদার পোস্ট, উপরে ছবি চলে আসছে, এই যে লেখা চলে আসছে, ঠিক আছে। এবং এই পোস্টটা কে করেছে দেখো এখানে, এই যে ডিসেম্বর 12 ডিসেম্বর 2020 এটা করা হয়েছে, ঠিক আছে। অটোমেটিক চলে আসছে, এটা পোস্টের নাম সহ চলে আসছে এখানে। তো এই যে পোস্টটা আমি করলাম, তো আমি পোস্টটা দেখতে পাবো কোথায়, যে অল পোস্টে গেলে অল পোস্টে ক্লিক করে দিলাম, এই যে এখানে অল পোস্টকে দেখতে পাবো, দিস ইজ অ্যানাদার পোস্ট চলে আসছে, আগে দুটো পোস্ট করেছিলাম, হ্যাঁ। এবার খুব সহজে ওয়েবসাইটে কন্টেন্ট তুমি পাবলিশ করতে পারো, দিতে পারো। আচ্ছা, এটা দিলাম, অ্যাড নিউ দিলাম, ক্যাটাগরি দেখাচ্ছে কিভাবে ক্রিয়েট করব, হ্যাঁ। এই পোস্টের ক্যাটাগরি ক্রিয়েট হয়েছে, ক্যাটাগরিটা আমি দিলাম, দেখো দেখা লাগছে এখানে দিস ইজ অ্যানাদার পোস্টের অথর কি অ্যাডমিন, আমি নিজে পোস্ট করেছি, হ্যাঁ। এখানে অন্য কেউ পোস্ট করতে পারতো, বুঝো কিন্তু, হ্যাঁ। ক্যাটাগরি কি ফ্রুট জেনারেল, দুইটা ক্যাটাগরি দিয়েছি, মানে দুইটা ক্যাটাগরি দিয়ে দেখা ইয়ে করতে পারি। এখন এখানে যদি ক্যাটাগরিতে ক্লিক করি, এখানে ক্যাটাগরি উল্লেখ করছে কি, এটাতে ক্যাটাগরি আসে নাই, দেখি আমি অন্য একটা থেম দিই, থেমসে ক্লিক করলাম। আচ্ছা, ধর আমি এখানে 2020 দিলাম, এটা দিলাম, এটা অ্যাক্টিভেট করলাম থেমটা, এটা অ্যাক্টিভেট করলাম, এখানে রিলোড করলাম, এটা হচ্ছে আরেকটা তোমার ইয়ে, এই দেখো চলে আসছে এখানে, ঠিক আছে। এটা স্টাইল এরকম, এই থিমের স্টাইলটা এখানে দেখো চলে আসছে, দিস ইজ অ্যানাদার পোস্ট, হ্যাঁ। বাই অ্যাডমিন, আমি অ্যাডমিন পোস্ট করেছি ডিসেম্বর 12, ঠিক আছে, এবং নো কমেন্টস, কোনো কমেন্টস নাই। এবার দেখো এই যে ক্যাটাগরি চলে আসছে এখানে, ফ্রুটস ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। আমরা দেখতে চাই যে এখন এই ক্যাটাগরিতে কতগুলো আছে, এখানে একটা, দুইটা, তিনটা পোস্ট শো করছে, ঠিক আছে। আর যদি এই ফুড ক্যাটাগরি শুধু দেখতে চাই, তাহলে কোথায় ক্লিক করব, এখানে ফ্রুটসে ক্লিক করব। এখন দেখো ফুড ক্যাটাগরি কয়টা পোস্ট, দুইটা আছে, এই যে দিস ইজ অ্যানাদার পোস্ট, এই যে রাজশাহী ফেমাস ম্যাঙ্গো, এই দুইটা শো করেছে, শুধু এই ক্যাটাগরি প্রোডাক্টগুলোই শো করবে। এই দুটো ক্যাটাগরি খুব গুরুত্বপূর্ণ, বুঝলেন। আচ্ছা, এখন তো ক্যাটাগরিটা কিভাবে ক্রিয়েট করব, ঠিক এখানে দেখো যে পোস্টের নিচে লেখা আছে, এই যে পোস্টে ক্লিক করলাম, দেখো পোস্টে ক্লিক করলে পোস্টের ক্যাটাগরিজ লেখা আছে, এখানে ক্যাটাগরিজে ক্লিক করবা।
নেটে খুবই সমস্যা করছে, হ্যাঁ নেটে খুবই সমস্যা করছে, দুইবার কেটে গেল তোমাদের। আচ্ছা দেখি আমরা তাহলে যেখানে ছিলাম, আমরা ছিলাম এইখানে কিভাবে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। এখানে ক্যাটাগরির নাম দেবো, ঠিক আছে। মনে করো একটা ক্যাটাগরির নাম ধরো হচ্ছে ক্যাটাগরির মনে করো নাম দেবো হচ্ছে কিচেন প্রোডাক্ট, কিচেন প্রোডাক্টস নাম দিলাম, ঠিক আছে। আর স্ল্যাক কিভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয় কে আই টি কিচেন। সবসময় স্ল্যাক গুলো হয় কি ছোট হাতের হয়, স্ল্যাক মানে হচ্ছে এই যে আমরা দেখাচ্ছি এটা দেখতে পাই, হ্যাঁ কোনো প্রোডাক্টে গেলে আমরা যে ইউআরএলটা দেখতে পাই, যেটা কি ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউ এই যে হাইফেন অ্যাডমিন দেখাচ্ছে, এটাকে স্ল্যাক বলা হয়, হ্যাঁ। কিচেন প্রোডাক্টস আমরা ক্যাটাগরি দেখলে এইভাবে দেখতে পাবো, ছোট হাতে লিখতে হয় এবং মাঝখানে হাইফেন দিতে পারি। এই দেখো লেখা স্ল্যাক ইজ দ্য ইউআর ফ্রেন্ডলি ভার্সন অফ দ্য নেম, ইট ইউজুয়ালি লোয়ার কেস অ্যান্ড কন্টেন অনলি লেটার্স নাম্বার এন্ড হাইফেন্স। আমরা এগুলো ব্যবহার করতে পারবো, লেটার্স নাম্বার হাইফেন ব্যবহার করতে পারবো এখানে স্ল্যাকে, ঠিক আছে। প্যারেন্ট ক্যাটাগরি আছে কিনা, যেটা কোনো ক্যাটাগরি অন্য কোনো ক্যাটাগরি আন্ডারে কিনা, থাকলে সেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দেবো, না থাকলে দরকার নেই। ডিসক্রিপশন থাকলে থাকবে, দিবা না তাহলে দিবা না, ঠিক আছে। আচ্ছা এখানে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে এখানে চলে আসবে, দেখো আমাদের আগে যে ক্যাটাগরি ছিল সেগুলো দেখতে পাচ্ছি, ফুড চ্যানেল এগুলো, আমি এখানে অ্যাড নিউ ক্লিক করে দিলাম, এই যে কিছু প্রোডাক্টস হয়ে গেল। একটা প্রোডাক্ট দিয়েছে এরকম যে ড্রেস, ড্রেস নামে একটা দিলাম, ঠিক আছে, যে উইন্টার ড্রেস এটা দিয়ে দিলাম, উইন্টার উইন্টার ড্রেস এর নাম দিয়ে দিলাম। হ্যাঁ কাজ করতে পারবা, অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করতে পারবা ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে, ঠিক আছে। আচ্ছা উইন্টার ড্রেস লিখলাম, এখানে তাহলে কিভাবে লিখবা, উইন স্ল্যাগ হবে উইন্টার আর ডিআরই ডাবল ড্রেস এভাবে লিখে দেবা, ঠিক আছে। এখানে অ্যাড নিউ ক্লিক করে দিলাম, এই চলে আসছে এখানে। এত যদি কোনো পোস্ট করতে চাই, এখন দেখো এই যে অ্যাড নিউ পোস্ট, এখানে চলে আসলে যে অল পোস্ট অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট চলে এসো, এখানে যদি পোস্ট করে তাহলে দেখবো অটোমেটিক্যালি এই ক্যাটাগরি দেখতে পাবো ওখানে। আচ্ছা এখন দেখো আমরা এখানে যদি আসি, এই যে চলে আসছে দেখো এই যে ক্যাটাগরিজ, এই যে কিচেন প্রোডাক্টস তুমি এখানে সিলেক্ট করতে পারবে যার সময়। আর কি ছিল আমাদের, এই যে উইন্টার ড্রেস, উইন্টার ড্রেস চলে আসছে, ঠিক আছে। এই হলো বিষয়, এবার তুমি অ্যাড করতে পারবা এখান থেকে ক্যাটাগরি, ওখানে ক্যাটাগরি ক্রিয়েট করলে এখানে পোস্ট চলে আসবে। এবার তুমি পোস্ট অ্যাড করলা আর এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে দিলা। এখন মনে করো আমি এখানে করব, মানে কিছু পোস্ট দিব, মনে করো আমি কারে, এই যে উইন্টার, আচ্ছা উইন্টার ড্রেস এর আন্ডারে কি দেবো, শীতকালীন পোশাক। দেখলাম যে দেখলাম নিউ উইন্টার ড্রেস, আচ্ছা এখানে দিলাম হুডি কালেকশন, আচ্ছা হুডি লিখলাম নিউ হুডি কালেকশন, পোস্টের নাম দিলাম, ঠিক আছে। আর নিচে মনে করো যে কিছু টেক্সট দিয়ে দিলাম আমরা এখানে, যেটা আগে কপি করেছিলাম, কপি করা ছিল আমাদের, দিয়ে দিলাম, বুঝো। কিন্তু এখানে আমি পাবলিশ করার পূর্বে এখানে কি কি করবো, আমি জাস্ট ডকুমেন্টে ক্লিক করলাম, এখানে ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি উইন্টার ড্রেস ক্যাটাগরিটা দিলাম, পাবলিশ করে দিলাম, ঠিক আছে, পাবলিশ। এরপর আমি দেখবো, হ্যাঁ আমরা আমাদের ইয়েতে গেলাম, পেজে গেলাম, ভিউ সাইট। আচ্ছা এখন দেখো এখানে এই যে হুডি, নিউ হুডি কালেকশন চলে আসছে,
আসছে না? চলে আসছে নিউ হুডি কালেকশন। তো আমরা মনে করো যে আরেকটা দিয়ে দিই এখানে, ধরো এখানে আরেকটা পোস্ট দিলাম, অ্যাড নিউ পোস্টে আসলাম, এখানে এসে দেখলাম হচ্ছে অসাম টি শার্ট, টি, আচ্ছা অসাম জ্যাকেট, জ্যাকেট ফর উইন্টার দিলাম এটা, ঠিক আছে। আর এখানে গিয়ে এই লেখাটা পোস্ট করে দিলাম। আচ্ছা, এরপর এখানে আসলাম মনে করো কোথায়, সর্দি আর জ্বর, বুঝতে পারছো? ডকুমেন্টে ক্লিক করলাম, এখানে গিয়ে ওইটা অ্যাড্রেস দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। যাই হোক, আমরা এখন যদি এখানে এসে রিলোড করি তাহলে আমার এই পোস্টগুলো দেখতে পাবো। দেখো অসাম জ্যাকেট উইন্টার, এই যে নিউ হুডি কালেকশন। যার মানে এই মেনুতে অ্যাড করতে পারি এই ক্যাটাগরিটাকে, কোনটা, এই যে ক্যাটাগরি আছে না উইন্টার ড্রেস, আমরা এখানে মেনুতে অ্যাড করতে পারি চাইলে, উপরে এই যেখানে মেনুতে অ্যাড করতে পারি, যেখানে থাকবে এখানে কেউ ক্লিক করলে শুধু এই উইন্টার পোশাকগুলো দেখতে পারবে। কিভাবে, আমরা এখানে চলে যাই তাহলে, দেখো ড্যাশবোর্ডে চলে যাই, এখানে ড্যাশবোর্ডে চলে আসি, ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স আছে, মেনু চলে আসবে, মেনু চলে আসবে, মেনুতে, মেনুতে আসলে এখানে গিয়ে দেখো ক্যাটাগরিজ লেখা, দেখতে পাচ্ছ ক্যাটাগরিজ লেখা আছে না, এখানে দেখো লেখা আছে এখানে গিয়ে মোস্ট রিসেন্ট, হ্যাঁ যেগুলো আছে রেজাল্ট, স্যাম্পল, সার্চ, এগুলো তোমার ভিউ অল, এর সবগুলো পেজ, যেগুলো পেজ ক্রিয়েট করা আছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে ক্যাটাগরি যেটা, সেই ক্যাটাগরি ক্লিক করে দিলাম, দেখা যাচ্ছে যে ফ্রুটস, উইন্টার ড্রেস, আনগ্রেড দেখাচ্ছে না। আমরা উইন্টার ড্রেসকে নিয়ে যাবো, এখানে উইন্টার ড্রেসে ক্লিক করলাম, অ্যাড মেনু, অ্যাড টু মেনু, এখানে ক্লিক করলাম। আচ্ছা, উইন্টার ড্রেসে চলে এসেছে, আমি এখানে কি করতে, এই কার পাশে যাবো, এখানে হোমের পাশে যাবো, এখানে হোমের পাশে চলে গেলাম, উইন্টার ড্রেসটা দিয়ে দিলাম, এখানে টেনে যে চেপে ধরে, এবার সেভে ক্লিক করলাম। এরপর আমি এখানে রিলোড করলাম, তাহলে দেখো চলে আসছে, এটা হোম পেজ, এটা হচ্ছে উইন্টার ড্রেস। এখন দেখো হোম পেজে কি আছে, সবগুলো পোস্টে শো করতেছে, যতগুলো আমরা করেছি, যে অসম জ্যাকেট, হ্যাঁ, হুডি কালেকশন, দিস অ্যানাদার পোস্ট, হ্যাঁ, রাজশাহী ফেমাস ম্যাঙ্গো, হ্যালো ওয়ার্ল্ড, সব শো করছি। আর কে মনে করো কি করলো, শুধু এই ইয়ে করবে, এই প্রোডাক্টটা শুধুমাত্র, মানে উইন্টার ড্রেস শুধুমাত্র দেখবে এটা, সেটাকে এই উইন্টার ড্রেসে ক্লিক করলো, এখানে মাউস দিয়ে হোমের পরে উইন্টার ড্রেসে ক্লিক করলো। এখন দেখো এই যে চলে আসছে, এই যে ক্যাটাগরি কি, উইন্টার ড্রেস, অসাম জ্যাকেট উইন্টার, এবং এই যে নিউ হুডি কালেকশন। অন্য কিছু আর পোস্ট নেই, আছে কি? অন্য পোস্ট নেই কিন্তু, শুধু এক দুইটা পোস্ট আছে, একটা পোস্ট, একটা পোস্ট, দুইটা পোস্ট আছে, ঠিক আছে। এবার তোদের দেখিয়েছিলাম, এই দেখো উইন্টার, এই যে হাইফেন ড্রেস, দেখছো স্ল্যাগে শো করছে না, এই যে ক্যাটাগরি উইন্টার, এই যে হাইফেন ড্রেস, যে তোমাদের স্ল্যাগের মধ্যে দিয়েছিলাম ক্যাটাগরি তৈরির সময়। এই যে আমরা এখানে গিয়ে পোস্ট, পোস্টে গিয়ে ক্যাটাগরিতে গিয়ে কি করেছিলাম, স্ল্যাগ যেটা দিয়েছিলাম ওইভাবে শো করছে, দেখো এই যে আমরা এখানে উইন্টার দিয়েছিলাম, ইটে যদি ক্লিক করে দেখতে পাবা, ইটে ক্লিক করলাম, এই যে উইন্টার ড্রেস, হ্যাঁ, এই যে হাইফেন দিয়েছিলাম, এটা শো করছে, দেখো এই যে উইন্টার হাইফেন ড্রেস, যে শো করছে এটা এখানে। তাহলে এভাবে আমরা এখানে এডিট করতে পারি চাইলে, এখানে তুমি অন্য সেভ করলে এবং এখানে সেভ করে দিলাম, আপডেট, তাহলে হয়ে গেল। এখানে ডিলিট করতে পারো চাইলে, ডিলিট, ডিলিট করলে শো করবে না এখানে ক্যাটাগরিটা, এখানে কেন ধরো ক্যাটাগরি ডিলিট করে দেবো এখান থেকে, আমার দরকার নেই। ধরো এখানে আমার কিছু করে ডিলিট করে দেবো, এখানে ডিলিট করতে পারি চাইলে, এখানে ডিলিটে ক্লিক করলাম, ওকে করলাম, ডিলিট হয়ে গেল, ঠিক আছে, ডিলিট করতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে কিভাবে ক্যাটাগরি অ্যাড করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে ক্যাটাগরি ডিলিট করতে হয়, হ্যাঁ, পোস্টে কিভাবে ক্যাটাগরি অ্যাড করবা। আর এখানে শিখলাম আমরা, এখানে ক্লিক করলাম, অল পোস্ট দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, এখানে অল পোস্ট দেখতে পাচ্ছি, কোনো পোস্ট আমি ডিলিট করতে চাই, জাস্ট আমি এখানে কি করব, ধরো আমি এখানে নিউ হুডি কালেকশন ডিলিট করে দেবো, তাহলে এই যে লেখা আছে ট্র্যাশ, এখানে ট্র্যাশে ক্লিক করে দেবো, তাহলে ডিলিট হয়ে গেল, চলে গেছে এটা ডিলিট হয়ে।
এটা কোথায় গেছে, ট্র্যাশে গেছে। ডিরেক্টলি আমাদের যেমন ইয়েতে যাই, এখানে ক্লিক করলে কোথায় যাই, রিসাইকেল বিনে যাই ডিলিট করলে, ওখানে ডিলিট করলে পারমানেন্ট ডিলিট হয়ে যায়। ঠিক এখানে হবে তুমি যখন ডিলিট করবা কোনো কিছু, তাহলে প্রথমে কোথায় যাবে, এখান থেকে ডিলিট করলে এই ট্র্যাশে যাবে। ট্র্যাশ ওয়ান লেখা আছে, এখানে ক্লিক করে দাও ট্র্যাশ, ট্র্যাশে দেখাচ্ছে নিউ কোডি কালেকশন, এটা চলে আসছে। এখানে ডিলিট করলে ডিলিট পারমানেন্টলি, তার ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে। বুঝতে পারলা কি, এই হলো বিষয়। আর এখান থেকে এসে আমাদের যে মেইন পোস্ট যেখানে আছে, এখানে ডিলিট করলে এখানে চলে আসবে। আর এডিট করতে চাইলে কি করতে, একটা পোস্ট আমি এটা এডিট করবো, অসম জ্যাকেট ফর উইন্টার, এডিটে ক্লিক করতে হবে, এডিটে, তাহলে আবার এখান থেকে এডিট করতে পারবা আগের মতোই। এখানে এডিট করলে যেখানে গিয়ে এডিট করার পরে তুমি এখানে গিয়ে করে দিলা, ঠিক আছে, অসম জ্যাকেট ফর উইন্টার, যখন এখানে অসম জ্যাকেট রেখে দিই, এগুলো এখানে হ্যাঁ আপডেট করে দেবো এখানে জাস্ট। তুমি এখানে ছবি চেঞ্জ করতে পারো, সেই ক্যামেরা চেঞ্জ করতে পারো, তুমি যেটা করো সেটা হবে এখানে। তাহলে হোমে ক্লিক করলাম এখানে, বা এখানে থাকলে হবে। তাহলে দেখো শুধু তো এই যে অসম জ্যাকেট চলে আসছে, তুমি এখানে এডিট করতে পারবে এই পোস্টে হবে। তাহলে আমরা দেখলাম কীভাবে পোস্ট এডিট করতে হয়, কীভাবে পোস্ট ডিলিট করতে হয়। আর কুইক এডিট মানে হচ্ছে কুইক এডিটে ক্লিক করলে সিম্পলি কিছু বিষয় এখানে ওপেন হবে, কোনো অভিযান যাবে না। এই যে পোস্টের টাইটেল, পোস্টের স্ল্যাগ, ঠিক আছে, এখানে ক্যাটাগরি এবং এখানে পোস্ট সম্পর্কে ট্যাগগুলো খুব দ্রুত এডিট করার জন্য কুইক এডিট ব্যবহার করা হয়। বুঝতে পারলে কি, এগুলো বিষয়। এটা দেখলাম ভিউ মাধ্যমে এখান থেকে দেখতে পারবা ডিরেক্টলি পোস্টটা, তুমি মানে অন্য জায়গায় যাওয়ার আগে এখান থেকে দেখতে পারবা। এখানে ভিউয়ে ক্লিক করলে দেখো আমি এখানে লেখা আছে রাজশাহী ফেমাস ম্যাঙ্গো, এখানে ফেমাস ম্যাঙ্গো, এখানে ক্লিক করলাম ভিউয়ে, এখান থেকে ওপেন হবে, এই যে এখান থেকে এটা ওপেন হয়ে গেছে, এই বিষয়। তাহলে আমরা আজকে শেষ করলাম কি, এখান থেকে পোস্ট শেষ করলাম যে কিভাবে একটা পোস্ট অ্যাড করতে হয়, কিভাবে পোস্ট এডিট করতে হয়, পোস্ট কিভাবে ডিলিট করতে হয়, আচ্ছা কিভাবে পোস্ট ভিউ করতে হয় এটা দেখলাম, এবং ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্যাটাগরি কিভাবে দেখাচ্ছে যে এডিট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, ঠিক আছে দেখলাম। একেবারে ট্যাগ অ্যাড করে দেখলাম, যেখানে ট্যাগে ক্লিক করলাম আর ট্যাগ পোস্টে অ্যাড করে দেখলাম, এখানে যে কোনো ট্যাগ আমরা অ্যাড করতে পারি এখানে। হ্যাঁ, তুমি যতগুলো ট্যাগ এখানে অ্যাড করে রাখবে এখানে দেখতে পাবো। আর এখানে যে রাজশাহী ম্যাঙ্গো, নিউজ ম্যাঙ্গো, গ্যালারি, এগুলো কিন্তু অ্যাড করা লাগবে। তুমি যে কোনো ট্যাগ অ্যাড করছিলে এখানে একের মতোই ট্যাগ অ্যাড করো। মনে করো আমি লিখলাম এখানে লিখলাম হয়তো রাজশাহী, আর আমি লিখলাম ঢাকা, ঢাকা লিখলাম, স্ল্যাক অটোমেটিক চলে আসবে। যদি এখানে পূরণ না করো স্ল্যাক অটোমেটিক চলে আসবে। এখানে অ্যাড নিয়ে ক্লিক করলা, এখানে চলে আসবে, দেখো ঠিক ক্যাটাগরির মতোই চলে আসছে। হ্যাঁ, তো ইউটিউব লিখলা, ইউটিউব, অ্যাডে ক্লিক করলাম, এগুলো মানে এগুলো হচ্ছে যে তোমার ট্যাগ। এই ট্যাগগুলো তুমি যদি কোনো পোস্ট অ্যাড করে দাও, তাহলে গুগলে যখন সার্চ করবে কেউ তোমার সেই পোস্ট নামে, হ্যাঁ, অটোমেটিকলি তখন তোমার পোস্টটা শো করবে। এই জন্য পোস্টের সাথে তোমার ওই রিলেটেড কিছু তোমার ট্যাগ অ্যাড করে দিতে হবে। যেমন তুমি ম্যাঙ্গো লিখতেছো, ঠিক আছে, এই যে রাজশাহী ম্যাঙ্গো লিখতেছো, রাজশাহী ম্যাঙ্গো লিখতেছো, আচ্ছা তুমি কি ট্যাগ দিতে পারো, কেউ ম্যাঙ্গো লেখা সার্চ করতে ম্যাঙ্গো ট্যাগ দিতে পারো। তারপর রাজশাহী ম্যাঙ্গো লেখা সার্চ দিতে পারো, চাপাই ম্যাঙ্গো লেখা সার্চ করতে পারো, কারণ চাপাই জনপ্রিয়। হ্যাঁ, ফজলি ম্যাঙ্গো লেখা সার্চ করতে পারো, গোপালভোগ, মোহনভোগ ম্যাঙ্গো লেখা ইয়ে করতে পারো, অ্যাড করতে পারো এগুলো। তাহলে যখনই কেউ মোহনভোগ ম্যাঙ্গো রাজশাহী লেখে সার্চ করলে তখন তোমার পোস্টটা ওর কাছে দৃশ্যমান হবে। তোমার এখানে একটা প্রোডাক্ট পেজ হতে পারে, তুমি অ্যাফিলিয়েট করতে পারো, তখন তোমার পেজ থেকে সে ভিজিটরটা কিনবে। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের সকলের ইনস্টল করা আছে ওয়ার্ডপ্রেস। তো সকলে এইভাবে দেখবা, ঠিক আছে, ড্যাশবোর্ড থেকে নতুন ট্যাগ অ্যাড করবা। হ্যাঁ, ট্যাগ অ্যাড করবা, এখানে ক্যাটাগরি অ্যাড করবে, ট্যাগ অ্যাড করলে ক্যাটাগরি অ্যাড করলে, এবং দেখা যাচ্ছে যে এই পোস্টে গিয়ে অ্যাড ডি পোস্টে গিয়ে এগুলো
অ্যাড করে দেখবা। এবং স্যার ডেমো আপলোডটা একটু দেখাবেন, থিমগুলো ওইভাবে ইনস্টল করলে তো আসে না। আচ্ছা, সবগুলো থিমে কিন্তু ডেমো ডেমো নাই। হ্যাঁ, সবগুলো থিমের ডেমো অপশন নেই। তবে যখন থিম ডেভেলপমেন্ট আমি শিখিয়ে দিব, নিজেরা যখন নিজেরা থিম তৈরি করবা। প্র্যাকটিসের জন্য অন্তত দু একটা ডেমো আপলোড করা যায়, এরকম ডেমো দিলে। আচ্ছা, যেমন তোমাদের একটা বলেছিলাম, ওটাতে ডেমো আছে। আচ্ছা, যেমন তোমাদের একটা থিমের কথা বলেছিলাম আমি, হ্যাঁ, যেটা আমার এখানে ইনস্টল করা আছে। দেখো, ওই যে আল যে কি আজ, যেন, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার থিমসে গেলাম, এই যে এটা এলিজেন্ট, হ্যাঁ, এই থিমে কিন্তু কি আছে, ডেমো আপলোড আছে। আর অনেক থিম আছে এরকম, হ্যাঁ, যেখানে ডেমো আছে। সবগুলো ভালো ভালো বড় বড় থিমের সবগুলো ডেমো থাকে, ডেমো কন্টেন্ট। হ্যাঁ, তোমরা এটা আপাতত ইনস্টল করো। এলিজেন্ট। এটাও আসে না স্যার আমারও। আচ্ছা আচ্ছা, এলিজেন্ট থিম বিষয়টা হচ্ছে নেট স্পিড ভালো না হলে, হ্যাঁ, একটু নেট স্পিড ভালো না হলে তো অনলাইন থেকে আপলোড হবে না। তা তুমি একটা কাজ করতে পারো, প্রথমে থিমটা ডাউনলোড করে নিলা। না, থিম ডাউনলোড করলে হবে অনলাইন থেকে, ওদের সাইট থেকে, অর্থাৎ যে থিমটা ডেভেলপ করেছে, ডেমোটা আসলে একটু স্পিড থাকতে হবে নেটের। তো সকালবেলা ট্রাই করতে পারো, সকালে সকাল সকাল দেখাচ্ছে অনেকের নেট স্পিড ভালো থাকে, তাহলে তো অবশ্যই হবে, হওয়ার কথা। হ্যাঁ, আর আমি এই যে থিম দেখতেছো তোমরা, এই যে সুন্দর একদম সাইট হয়ে গেছে, পুরো সুন্দর সাইটটা। আমি কিন্তু কিছুই করি নাই সাইটে, জাস্ট ডেমো কন্টেন্ট, মানে থিমটা ইনস্টল করেছি আর ডেমোটা করেছি। তোমরা জাস্ট করবা, এলিজেন্ট থিমটাকে সার্চ করবা, ঠিক আছে? সার্চ করার পরে হ্যাঁ, আপলোড করে ইনস্টল করলে কোনো প্রবলেম করে না। তুমি করতে পারো, থিমটি ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এভাবে সার্চ করবা, গুগল সার্চ করবা যে এলিজেন্ট, এলিজেন্ট, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিম। তুমি এখানে ডাউনলোড করে করতে পারো চাইলে। এই যে ওয়ার্ড এখানে যাবো কিন্তু, ঠিক আছে? এখানে আসলে থিমটা দেখতে পাবা। এই যে দেখো, চলে আসছে এলিজেন্ট থিম। এখানে রেটিং সহ দেখাচ্ছে, এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর অটোমেটিক ইনস্টল করার পর তোমার এই সাইডে দেখতে পাবা, হ্যাঁ, এই যে অ্যাবাউট এলিজেন্ট লেখা আছে এই অ্যাপিয়ারেন্সের ভিতরে। অ্যাবাউট এলিজেন্টে ক্লিক করলাম, ক্লিক করলে তোমার এখানে দেখতে পাবো যে গেটিং স্টার্টেড, এখানে তোর চলে আসবে রিকমেন্ডেড অ্যাকশন আছে, এখানে ক্লিক করলেই এখানে অপশন চলে আসবে, হ্যাঁ, ডেমো আপলোড অপশন চলে আসবে। তো ডেমো ইম্পোর্ট অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করবা, এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। অটোমেটিক্যালি একটু সময় নেবে কিন্তু, হ্যাঁ, ওদের 15-20 মিনিট, আধা ঘন্টা সময় নিতে পারে, তো নেটের স্পিড উপর ডিপেন্ড করে। তারপর ডেমো আপলোড হয়ে যাবে। তারপর তোমাদের করবো আমি, একটা থিম দেখালাম তো, নেক্সট টাইম আমি এরকম আরো থিম দেখবো যেগুলো ডেমো কন্টেন্ট আছে। হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাসে ওগুলো আমি একটু সার্চ করে দেখবো কোনগুলো ডেমো কন্টেন্ট আছে, হয়তো এত বেশি ভারী না, এই সাইটটা একটু হয়তো বেশি কন্টেন্ট আছে, জন্য একটু ভারী, এই জন্য ওদের স্পিড বেশি লাগছে। তো সে ধরনের থিমগুলো তোমাদের বলে দিব, তোমরা ইনস্টল করে দেখবা, ঠিক আছে? এরকম পুরোপুরি একটা সাইট তৈরি হয়ে যাবে, অসাম সাইট। হ্যাঁ, এরকম ক্লিক করলে দেখাচ্ছে, মানে এইভাবে দেখাচ্ছে যে পুরো সাইট হয়ে যাবে, সবগুলো পেজ সহ, ঠিক আছে? তো তোমাদের আজকে কাজ হচ্ছে কি, জাস্ট তোমাদের সবাই তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, আমি জানি এটা। তো যাদের হয়েছে ওরা তাদের করে দিয়েছি, কিন্তু তাদের হেল্প করেছি এবং তাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়েছি। তোমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আমি যে ড্যাশবোর্ডের কাজ দেখালাম আজকে, পোস্টের অ্যাড নিউ পোস্ট, অ্যাড পোস্ট, হ্যাঁ, দেখাচ্ছে কিভাবে তোমার পোস্ট অ্যাড করতে হয়, তারপরে পোস্ট করে ডিলিট করতে হয়, পোস্ট করে এডিট করতে হয়, পোস্ট করে পাবলিশ করতে হয়, কিভাবে ক্যাটাগরি অ্যাড করতে হয়, মানে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, ক্যাটাগরি দেখাচ্ছে এডিট আপডেট করতে হয়, বা ক্যাটাগরি কীভাবে পোস্টের সাথে অ্যাড করবা, ট্যাগ কীভাবে অ্যাড করবা, ট্যাগ দেখাচ্ছে যে এডিট আপডেট করবা, এই কাজগুলো করবা, ঠিক আছে? পোস্টের সাথে এগুলো অ্যাড করে দেখবা এইভাবে সুন্দরভাবে। তো এই তোমাদের কাজ। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে মিডিয়া পেজেস, এগুলো দেখিয়ে দেবো, হ্যাঁ।
এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপশন হলো তোমাদের নেক্সট যে মেইন কাজ নিজের এরকম থিম তৈরি করা। তোমরা যে HTML CSS ব্যবহার করে করেছো সেই HTML CSS কে আমরা থেমে কনভার্ট করব। ওয়ার্ডপ্রেসে যে PHP কোড আছে, হ্যাঁ, এই PHP কোডের মাধ্যমে পুরো এরকম থিম তৈরি করে দেখিয়ে দেবো তোমাদের। তাহলে তোমাদের ওই HTML যে স্ট্যাটিক ওয়েবসাইট যেটা HTML তে করেছো সেই HTML স্ট্যাটিক ওয়েবসাইট এরকম ডাইনামিক ওয়ার্ডপ্রেসে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তোমাদের থিমগুলো এইভাবে কি করতে পারবা, তোমাদের থিমগুলো এইভাবে থেমসে গিয়ে আপলোড করতে পারবে। এর বিষয় এই যে থেমসে গিয়ে এইভাবে আপলোড করতে তোমাদের থিমগুলো এখানে অ্যাড নিয়ে ক্লিক করে আপলোড করতে পারবা। এখানে এই যে আপলোড থিম লেখা আছে, এখানে এই যে ব্রাউজ করে আপলোড করতে পারবা। হ্যাঁ, জিপ ফর্মে তোমাদের থিম তৈরি করে জিপ ফরম্যাট করে আপলোড করে দেবো এখানে। এবং তোমাদের একইভাবে প্লাগইন যেটা প্লাগইন তৈরি করা শিখাবো, একইভাবে এরকম প্লাগইন তৈরি করতে পারবো যে কোনো প্লাগইন। এই থিম এবং প্লাগইন হচ্ছে সফটওয়্যার, ওয়েব সফটওয়্যার, বুঝো নাই? তাহলে তোমরা হচ্ছে এই জন্য PHP শিখতে হবে। তো তোমাদের প্রথমে এই ড্যাশবোর্ডের পরিচয় সম্পূর্ণ শেষ করব, শেষ করার পরে তোমাদের PHP আর MySQL শিখিয়ে দেবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং সেগুলো দিয়ে আমরা এই যে ওয়ার্ডপ্রেস মানে ডাইনামিক করবো আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। পুরো সাইটটা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ড্যাশবোর্ড পাবা এবং তোমাদের থিম এবং প্লাগইন তৈরি করা শেখা দেবা। সুন্দর প্লাগইন এবং থিম তৈরি করার পর সেই থিমগুলো তোমরা সেগুলো তুমি প্রচুর ক্লায়েন্টের কাজ করতে পারবে স্মুথলি, ঠিক আছে? তখন এগুলো খুব ইজি মনে হবে, সবগুলো অপশন খুব ইজি মনে হবে যে প্রত্যেকটা অপশন কিভাবে নিয়ে আসছে থেমে, এগুলো খুব সহজ বুঝতে পারবে। হ্যাঁ, PHP শেখানোর পর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট দেখাবো। হ্যাঁ, আজ তো বুঝতে পারবা না, কারণ মনে করো PHP দিয়েই ওয়ার্ডপ্রেস তৈরি করা। হ্যাঁ, এই জন্য প্রথমে একটু PHP জানতে হবে, তারপরে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা ওই PHPটা কাজে লাগবে, ঠিক আছে? তো আজকে প্রায় 9টা বেজে গেছে, আর ক্লাস নেব না আজকে। তোমাদের ক্লাস এই পর্যন্তই। জাস্ট তোমাদের তেমন কোনো কাজ নেই, কিন্তু জাস্ট তোমাদের একটাই কাজ যে শিখিয়ে দিলাম, খালি একবার তোমাদের ড্যাশবোর্ডে ঢুকে তোমাদের ইনস্টল করেছো ওয়ার্ডপ্রেস, ড্যাশবোর্ডে ঢুকে খালি তোমরা একবার দেখবা, তো যেগুলো শিখাচ্ছি ড্যাশবোর্ড থেকে একবার করে দেখবা, তাহলে তোমাদের পরিচিত হয়ে গেল। হ্যাঁ, আর সামনের দিকে মেইন কাজগুলো আসতেছে। হ্যাঁ, মেইন যে থিম ডেভেলপমেন্ট প্লাগইন যেগুলো তোমরা ক্লায়েন্টে ডিরেক্টলি কাজ করবা সেগুলো সামনের দিকে আসতেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস অনলাইনে আপলোড করে দিব। আর তোমাদের টেমপ্লেট যেটা দিয়েছিল তোমরা করে ফেলো, হ্যাঁ, যতদূর পারবা করবা। পরিপূর্ণ হয়ে গেলে আমাকে মেইলে দিয়ে দিবা। আর যারা অলরেডি মেইলে দিয়ে দিয়েছো, আমি একটু অসুস্থ ছিলাম, এখনো প্রচন্ড অসুস্থ, তো দেখাচ্ছে আমি দেখে নিব, ঠিক আছে? যে তোমাদের কেমন টেমপ্লেটটা হয়েছে, যে টেমপ্লেট দিয়েছো আস্তে আস্তে করবা, সমস্যা নাই, যার হয়ে যাবে সে দিয়ে দিবা। আচ্ছা গুড, দিয়ে দিছো পাঠিয়ে, সমস্যা নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানে রাখলাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।